বিয়ে ঠিক হওয়ার আগে মেয়েটি ছেলেটিকে বলল, আমি তোমার সঙ্গে এক রাত কাটাতে চাই। এই কথা শুনে ছেলেটি হতভাগ হয়ে গেল এবং একেবারে সোজাসুজি না বলে দিল। কিন্তু যখন মেয়েটি তার জেদের আসল কারণ জানালো, তখন ছেলেটির রক্ত টকবক করে ফুটে উঠল। রাগের মাথায় সে শেষ পর্যন্ত মেয়েটির ইচ্ছে মতো কাজ করে ফেলল। তবে তারপর যা ঘটল তা কেউ কল্পনাতেও ভাবতে পারেনি। পুরো সত্যটা জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত শুনতেই হবে। এই ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারায়। সেখানকার এক ছোট্ট গ্রামে থাকত ফারিহা। সে বাবা আশরাফ আলীর একমাত্র মেয়ে। বাবা আশরাফ আলী গ্রামের সম্মানিত এবং সোজাসাপটা মানুষ ছিলেন। তার সবচেয়ে বড় চিন্তা ছিল কিভাবে মেয়ের বিয়ে ভালো ঘরে দেওয়া যায়। ফারিহা ছোটবেলা থেকে একটু আলাদা স্বভাবের ছিল। পড়াশোনায় মেধাবী, বুঝদার, কিন্তু চিন্তাধারায় অনেকটা আধুনিক। কারণ গত কয়েক বছর ধরে সে ঢাকা থেকে কলেজে পড়াশোনা করছিল। বড় শহরের প্রভাব তার ওপর পড়েছিল প্রবলভাবে। মুক্ত চিন্তা, স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা আর সব কিছু যাচাই করে দেখার অভ্যাস, এই সব কিছু ধীরে ধীরে তার জীবনে রঙ্গ হয়ে গিয়েছিল। এদিকে আশরাফ আলী চাইতেন মেয়েকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিতে যার ভালো চাকরি আছে অথবা যথেষ্ট জমি জমা আছে, যাতে ফারিহাকে কোনো সমস্যার মুখে পড়তে না হয়। অনেক খোঁজাখুঁজির পর তিনি একজন পাত্র ঠিক করলেন। ছেলেটির নাম ফারহান। ফারহান বগুড়া জেলার গ্রামের ছেলে। ওদের পরিবারকে সেখানকার জমিদারদের মধ্যে ধরা হয়। ওদের প্রচুর জমি জমা আছে, আর তার থেকেও বড় কথা, ফারহানের চরিত্র অত্যন্ত সৎ আর সোজাসাপটা। গ্রামের মানুষ তার সততার উদাহরণ দিত। আশরাফ আলী যখন এই সম্পর্ক ঠিক করলেন, ফারিহা প্রথমে মানতে চাইল না। সে বলল, বাবা, আমি এখনই বিয়ে করতে চাই না। কিন্তু আশরাফ আলী স্নেহ ভরে বুঝিয়ে বললেন, বিয়ে তো জীবনেরই অংশ। যখন ভালো ছেলে পাওয়া গেছে তখন দেরি কেন, এটাই সঠিক সময়। বাবার কথা ও সমাজের চাপের সামনে ফারিহা অবশেষে রাজি হয়ে গেল। ঢাকা থেকে গ্রামে ফিরে এসে বিয়ের প্রস্তুতি শুরু হলো। গ্রামে ব্যাপক আলোচনা চলতে লাগলো এই সম্পর্ক নিয়ে। ফারহানের পরিবারও এটা ভেবে খুব খুশি হয়েছিল যে তারা শিক্ষিতা ও বুঝদার বউ পেতে চলেছে। ফারিহাও শপিং আর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু মনের ভিতরে একটুখানি সন্দেহের বীজ অঙ্কুরিত হচ্ছিল। ফারহান কি সত্যিই এতটাই সোজা সরল যতটা লোকেরা বলে? এই সন্দেহ একসময় তার জীবনের সবচেয়ে বড় ভুলে পরিণত হবে। বিয়ের ঠিক 10 দিন আগে কয়েকজন মহিলা একসঙ্গে আড্ডা দিচ্ছিল, হাসি মশকরা চলছিল। হঠাৎ গ্রামের এক খালা মজা করে বলে উঠলেন, হারে, সোজা সরল হোক, কিন্তু শুনেছি পুরুষত্ব দেখানোর সময়ও পারে না। এটা নিছক রসিকতা ছিল, কিন্তু ফারিয়ার মনে তীরের মতো বিঁধল। বাইরে থেকে হেসে উড়িয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে প্রশ্নটা গেঁথে গেল যে সত্যি কি এমন কিছু। সেই রাতেই সে ঘুমোতে পারল না। বারবার সেই কথাগুলো কানে বাজতে লাগলো। এরপর থেকে সে ফারহানের প্রতিটি আচরণ খুঁটিয়ে দেখতে শুরু করলো। সে ভাবতে লাগলো, ফারহান এত শান্ত কেন থাকে, কখনো রাগ করে না কেন? মনে হতে লাগলো যদি লোকেদের কথাই সত্যি হয় তাহলে তার পুরো জীবন অন্ধকারে ঠেকে যাবে। সন্দেহ এত গভীর হলো যে এক সময় সে নিজের মা খাদিজা বেগমকে সোজাসুজি বলে দিল, মা, আমি এই বিয়ে করতে চাই না। খাদিজা বেগম চমকে উঠলেন, হঠাৎ এমন কথা বলছো কেন? ফারহান তো খুব ভালো ছেলে। ফারিহা ইস্ততস্ত করলেও শেষমেশ পুরো কথা খুলে বলল, মা, আমার মনে হচ্ছে ও সোজা সরল বলে হয়তো ওর কোনো গুরুত্ব নেই পরিবারে। যদি বিয়ের পর এমন হয় তবে আমার জীবন অন্ধকারে ডুবে যাবে। মা বোঝানোর চেষ্টা করলেন, মা, এমন অকারণ সন্দেহে সংসার ভাঙে। যদি সত্যি কোনো ত্রুটি থাকতো তবে কি তার পরিবারে বিয়ে দিত? কিন্তু ফারিয়ার মাথায় তখন কেবল সন্দেহ ঘোরাফেরা করছে। সে জেদ ধরে বলল, মা, যদি বিয়ে করি তার আগে আমাকে ওকে নিজে যাচাই করতে হবে। আমি ওর সঙ্গে একা দেখা করতে চাই, তখনই ঠিক করব সম্পর্কটা এগোবে কিনা। মায়ের কাছে ব্যাপারটা একেবারে বেমানান মনে হলো। তিনি বকাবকি করলেন, কিন্তু ফারিহা ঢাকার উদাহরণ টেনে বলল, মা, এখনকার শহরের মেয়েরা বিয়ের আগে ছেলেকে যাচাই করে নেয়, লিভিনও করে, এতে ভুল কি? আমি শুধু একদিন ওর সঙ্গে থাকতে চাই, তাহলে সত্যিটা পরিষ্কার হবে। মা অনেক বোঝালেন, তবুও ফারিহা নিজের জেদে অনড় রইল। শেষমেশ নিরুপায় হয়ে খাদিজা বেগম বিয়ের মধ্যস্থতাকারীর কাছ থেকে ফারহানের ফোন নাম্বার নিলেন এবং মেয়ের হাতে তুলে দিলেন। বিয়ের আর মাত্র 5 দিন বাকি ছিল। ফারিহা তখন ঠিক করে ফেলেছিল যে সে ফারহানকে ডেকে আনবে। তবুও সে 2 দিন ভেবে কাটালো। তার মনে হচ্ছিল এসব নিছক সন্দেহ, বিয়ে শান্তিতে হয়ে যাক। আবার কখনো ভেতরের আওয়াজ বলছিল, না, যদি এখনই না যাচাই করি তবে সারা জীবন আফসোস করতে হবে। অবশেষে সে সাহস জোগাড় করে ফারহানের নাম্বারে ফোন করল।
ফোন ধরতেই কোনো ভূমিকা না করে সে বলল, ফারহান, আমি তোমার হবু স্ত্রী ফারিহা বলছি। তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, আজই দেখা করতে পারবি? ফারহান হতচকিত হয়ে গেল। গ্রাম্য পরিবেশে এই ধরনের কথা খুব অস্বাভাবিক ছিল। সে দ্বিধাভরে বলল, কিন্তু কেন? যেহেতু বিয়ে তো হতেই চলেছে, তবে আবার দেখা করার কি দরকার? ফারিহা চাপ দিয়ে বলল, দেখো, যদি তুমি আমার সঙ্গে দেখা না করো তবে এই বিয়ে নাও হতে পারে। খুব দরকারি কথা আছে। আজ সন্ধ্যার মধ্যে শহরের বাজারে চলে এসো। আর হ্যাঁ, তোমার আধার কার্ড বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনবে। ফারহানের কাছে ব্যাপারটা আরও অদ্ভুত লাগল। আধার কার্ড বা জাতীয় পরিচয়পত্র কেন? ফারিহা হেসে বলল, এসো, সব বুঝে যাবে। সন্ধ্যায় ফারহান নিজের মাঠ খামারের কাজ সেরে নার্ভাস মন নিয়ে বাজারে এলো। ফারিহা আগেই এক রেস্তোরাঁয় অপেক্ষা করছিল। তাকে দেখে ফারিয়া বলল, চলো, এখানে নয়, সামনের হোটেলে যাই। ভিড়ভাট্টায় যদি কেউ দেখে ফেলে তবে কথা উঠবে। ফারহান দ্বিধা পড়লেও বিয়ের ও সমাজের মানসম্মান ভেবে চুপচাপ রাজি হয়ে গেল। তারা হোটেলে গিয়ে রিসেপশনে জাতীয় পরিচয়পত্র বা আধার কার্ড দেখে একটা ঘর নিল। ঘরে পৌঁছেই ফারিহা গম্ভীর হয়ে সরাসরি বলে দিল, ফারহান, আমি তোমাকে যাচাই করতে চাই। বিয়ের আগে আমি তোমার সঙ্গে এক রাত কাটাতে চাই। ফারহান সত্যম্ভিত হয়ে গেল এবং তৎক্ষণাৎ বলল, এসব তো বিয়ের পরেই হবে। আমার সংস্কার আমাকে এটা মেনে নিতে দেয় না, এখন কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ফারিহা তার জেদে অটল ছিল। না ফারহান, যদি তুমি এখনই আমাকে প্রমাণ না দাও তবে আমি তোমার সঙ্গে বিয়ে করব না। শহর থেকে আমি শিখেছি, বিয়ের আগে ছেলেমেয়েরা একে অপরকে যাচাই করা উচিত। ফারহানের মুখে রাগ আর অপমান স্পষ্ট ফুটে উঠল। সে বারবার না করল, কিন্তু ফারিহার জেদ এত প্রবল ছিল যে শেষমেশ ফারহানের রক্ত গরম হয়ে উঠল। রাগের মাথায় সে ঠিক তাই করল যা ফারিহা চাইছিল। সারা রাত দুজন ওই হোটেল ঘরে একসঙ্গে কাটালো। বাইরে শহর রঙিন আলোয় ঝলমল করছিল, অথচ ঘরের ভেতরে লিখিত হচ্ছিল এমন এক গল্প যা জীবনের গতিপথই বদলে দেবে। পরদিন সকালে সূর্যের নরম আলো ঘরে ঢুকছিল। ফারিহার মুখে শান্তির আভা, যেন সব দুশ্চিন্তা মুছে গেছে। সে হালকা হাসি দিয়ে ফারহানের দিকে তাকিয়ে এসে বলল, এখন সব ঠিক আছে ফারহান, আর কোনো সমস্যা নেই। এখন আমাদের বিয়ে শান্তিতেই হবে। কিন্তু ফারহানের ভিতরে চুল ছিল প্রবল আলোড়ন। সে নীরবে জানালার দিকে তাকিয়ে রইল। রাতের প্রতিটি মুহূর্ত তাকে বিধিচ্ছিল। তার সংস্কার, তার আত্মসম্মান, সব কিছু আহত হয়েছিল। অনেকক্ষণ চুপ থাকার পর সে ধীর কণ্ঠে বলল, ফারিহা, তুমি ভাবছো এখন সব ঠিক হয়েছে, কিন্তু আমার কাছে সব শেষ হয়ে গেছে। ফারিয়া আতকে উঠল। মানে, তুমি এমন কথা বলছো কেন? ফারহান ঘুরে তার চোখের দিকে তাকালো আর স্পষ্ট বলল, কারণ তুমি আমার উপর বিশ্বাস করনি। বিয়ের আগেই তুমি মাথায় সন্দেহের কীট ঢুকিয়ে নিলে, আর নিজের জেদের জন্য আমাকে এমন কাজ করতে বাধ্য করলে যা আমার সংস্কারের বিরুদ্ধে। এটা শুধু আমার হার নয়, আমার অপমানও। ফারিহা কাঁদো কাঁদো বলল, কিন্তু ফারহান, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। গ্রামের মেয়েরা যা বলেছিল তাই মনে গেঁথে গিয়েছিল। আমি তোমাকে হারাতে চাইনি, আমি শুধু যাচাই করতে চেয়েছিলাম। ফারহান রাগে বলল, বিয়ে চলে বিশ্বাসের ওপর, সন্দেহের ওপর নয়। যদি বিয়ের আগেই তোমার এই আস্থা না থাকে যে আমি তোমার জীবনসঙ্গী হতে পারবো, তবে বিয়ের পরের জীবনে তুমি কিভাবে আমাকে বিশ্বাস করবে? স্ত্রীর প্রথম কর্তব্য হলো স্বামীর প্রতি আস্থা রাখা, আর তাতে তুমি পুরোপুরি ব্যর্থ হয়েছ। ফারিয়ার চোখ দিয়ে অঝরে জল গড়াতে লাগলো। সে কাঁপা কণ্ঠে বলল, এমন কথা বলো না, আমি ভুল করেছি, কিন্তু এখন সব ঠিক হয়ে যাবে। শুধু একবার আমাকে ক্ষমা করে দাও। ফারহানের মুখ কঠোর হয়ে উঠল। সে গম্ভীর কণ্ঠে বলল, না ফারিহা, এখন আর বিয়ে হবে না। তুমি বলেছিলে বিয়ের আগে আমাকে যাচাই করতে চাও। ঠিক আছে, তোমার পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু এবার আমার পালা। আর আমার চোখে তুমি ফেল করেছ। আমি এমন মেয়েকে বিয়ে করতে পারি না যে সম্পর্কের শুরুই সন্দেহ আর জোর করে। এই বলে সে দরজার দিকে এগোলো। তার পদক্ষেপ ভারী হলেও মনে মনে সে পুরো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ফারিয়া হাউমাউ করে কাঁদতে লাগলো। এরপর দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরতে চাইল। প্লিজ ফারহান, যেও না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না। কিন্তু ফারহানের চোখে ছিল একই সঙ্গে আক্রোশ আর যন্ত্রণা। এই সম্পর্ক শেষ,
এক রাতেই তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ তোমার চিন্তাধারা কতটা সংকীর্ণ আর স্বার্থপর। এখন তোমাকে ভুলে যাওয়া আমার জন্যই সবচেয়ে ভালো। সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। ফারিয়া মাটিতে লুটিয়ে পড়ল। তার অশ্রুধারা থামছিল না। যে রাজটাকে সে নিজের জয় ভেবেছিল সেটাই তার জীবনের সবচেয়ে বড় পরাজয়ে পরিণত হলো। কিছুক্ষণ পর কোনো রকমে নিজেকে সামলে বাড়ি ফিরল, কিন্তু তার মুখের বিষণ্ণতার, চোখের শূন্যতা সব কিছু বলে দিচ্ছিল। মা তার অবস্থা দেখে বুঝলেন সব কিছু ভেঙে গেছে। তিনি রাগে প্রশ্ন করলেন, কি করলি তুই? কেন কাঁদছিস? ফারিয়া ভাঙা গলায় সব খুলে বলল। সব শুনে মায়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি তোকে বোঝাইনি, কিন্তু তুই আমার একটাও কথা শুনলি না। এখন ভোগ। সন্ধ্যার মধ্যে খবর ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। মধ্যস্থতাকারী, আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই জিজ্ঞেস করতে লাগলো, কি এমন হলো? ফারহান কেন বিয়ে থেকে পিছিয়ে গেল? ফারহান সবার সামনে শুধু এটুকু বলল, আমার কাছে এই সম্পর্ক গ্রহণযোগ্য নয়, মেয়েটিকে আমার ভালো লাগেনি। সে স্পষ্ট জানিয়ে দিল, যত খরচ হয়েছে ফিরিয়ে দেব, কিন্তু এই বিয়ে আর হবে না। ফারিয়া আর তার পরিবার কুৎসার, কটূক্তির ছায়ায় ডুবে গেল। মানুষ ফিসফিস করতে লাগলো, তির্যক কথা বলতে লাগলো। ফারিয়ার চোখে তখন অনুশোচনার ঢেউ। ঠিক সেই সময় কয়েক সপ্তাহ পর তার জীবনে নেমে এলো ভয়ানক ঝড়। সে জানতে পারল সে ফারহানের সন্তানের মা হতে চলেছে। তার দুনিয়া যেন ভেঙে চুরমার হয়ে গেল। যে সন্দেহ আর জেদের কারণে সে বিয়ের আগেই ফারহানকে যাচাই করতে বাধ্য করেছিল, সেটাই এখন তার জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে সে মায়ের কাছে গিয়ে কাঁপা গলায় সব বলল। মা প্রথমে রাগে ফেটে পড়লেন, আমি তোকে বারণ করেছিলাম, তুই শুনিসনি, এখন ভোগ। কিন্তু কিছুক্ষণ পরেই মায়ের চোখ ভিজে এলো। মমতা জেগে উঠল। তিনি মেয়েকে বুকে টেনে নিলেন। যখন ফারিয়ার বাবা খবরটা জানলেন, তখন যেন তার বুক পাথর হয়ে গেল। তিনি চুপচাপ মাটিতে বসে পড়লেন। তার মুখ থেকে শুধু বেরোলো, এবার গ্রামের লোককে আমরা কি জবাব দেব? আমাদের মান মর্যাদা ধুলোয় মিশে গেল। অসহায় হয়ে তিনি মধ্যস্থতাকারীকে ডেকে সব খুলে বললেন। মধ্যস্থতাকারী ফারহানের বাড়িতে গিয়ে সব জানালো, কিন্তু ফারহান ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, সন্তান আমার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে বিয়ে কখনোই করতে পারবো না। আমি কোনো জোর করিনি, সবই তার সম্মতিতে হয়েছে। সন্তান হলে তার খরচ আমি দেব, চাইলে সন্তান আমাকে দিয়ে দিক, কিন্তু মেয়েটিকে আমি কখনো কোনো অবস্থাতেই বিয়ে করব না। সব শুনে আশরাফ আলীর আত্মা যেন বিদীর্ণ হয়ে গেল। তিনি রাগে সিদ্ধান্ত নিলেন বিষয়টা আদালত পর্যন্ত যাবে। কয়েকদিনের মধ্যে মামলা আদালতে পৌঁছল। একের পর এক তারিখ পড়তে লাগলো। উভয় পক্ষও নিজেদের যুক্তি তুলে ধরতে লাগলো। ফারিহা কাঁদতে কাঁদতে বলতো, আমি ভুল করেছি, কিন্তু এখন সন্তান আমার দায়িত্ব। ফারহানের উচিত আমার অসহায়তা বোঝা, সে আমাকে মাঝপথে ছেড়ে দিয়েছে। ফারহান দৃঢ়ভাবে জবাব দিত, আমি সন্তানের বাবা, তার যত্ন নেব, কিন্তু বিয়ে নয়। যে সম্পর্কে বিশ্বাসের ভিত্তি ভেঙে গেছে তাকে আমি করতে পারবো না। আদালত ডিএনএ টেস্ট করালো। রিপোর্টে স্পষ্ট প্রমাণিত হলো সন্তান ফারহানেরই। আদালত রায় দিল, সন্তান জন্মের পর প্রথম 5 বছর সন্তান মায়ের কাছে থাকবে, আর তার খরচ বহন করবে ফারহান। গ্রামে পুরো ঘটনাটা নিয়ে দারুণ চর্চা শুরু হলো। ফারিহা যখনই ঘর থেকে বেরোতো তখনই তাকে ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হতো। এই তো সেই মেয়ে যে বিয়ের আগেই নিজের সম্মান বিক্রির জন্য বসিয়ে দিয়েছে। আত্মীয়রা দূরত্ব তৈরি করতে লাগলো। বন্ধুত্বের সম্পর্ক ভেঙে গেল। বাবা একেবারে চুপ করে গেলেন। মা সারাক্ষণ চোখের জল ফেলতেন। আর ফারিহা নিজের পেটের ওপর হাত রেখে ভাবত, তবে কি একটি মাত্র ভুলেই পুরো জীবন শেষ হয়ে যায়? অবশেষে 9 মাস পূর্ণ হলো। ফারিহা এক পুত্র সন্তানের জন্ম দিল। শিশু ছিল নিষ্পাপ, কিন্তু তার জন্মে গোটা গ্রামে আলোড়ন পড়ে গেল। ফারিহার বাবা তখন ফারিহা আর তার সন্তানকে গ্রাম থেকে অনেক দূরে শহরের একটি ছোট্ট ঘরে রেখে দিলেন, যাতে আর কেউ তিরস্কার করতে না পারে। সেখানেই দিনরাত ফারিহা শিশুকে বুকের কাছে চেপে ধরে কাঁদতে থাকত। কয়েক মাস পরে আদালতে এক শুনানির দিন দুপক্ষই উপস্থিত ছিল। হঠাৎ সবার সামনে ফারিহা ফারহানের পায়ে পড়ে গেল। চোখ ভরা জল, কাঁপা কণ্ঠে বলল, ফারহান, আমি ভুল করেছিলাম। আমার জেদের জন্য সব কিছু নষ্ট হয়ে গেছে, এটা আমি মানছি, কিন্তু এই শিশুকে দেখে আমার মনে হয় আমি আমার শাস্তি ইতিমধ্যে পেয়ে গেছি। এবার আমার জীবনটা আর ধ্বংস করো না, আমাকে আর আমার সন্তানকে গ্রহণ করো। পুরো হলঘর স্তব্ধ হয়ে গেল। মা, বাবা, আত্মীয় স্বজন, গ্রামের লোক সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ফারহানের মন গলে গেল।
সে ফারিহাকে দাঁড় করিয়ে নরম স্বরে বলল, ফারিহা, তুমি ভুল করেছিলে, কিন্তু মানুষ ভুল করে। যদি তুমি সত্যিই অনুতপ্ত হও তবে আমি তোমাকে আর এই সন্তানকে নিজের বলে মেনে নেব। সেদিনই আদালতের তত্ত্বাবধানে তাদের বিয়ে হলো। শুরুর দিকে গ্রামে অনেক ফিসফাস চলল, মানুষ নানান কথা বলতে লাগলো, কিন্তু ধীরে ধীরে সবাই চুপ হয়ে গেল। আজ 1 বছর পরে ফারিহা, ফারহান আর তাদের সন্তান সুখে শান্তিতে একসঙ্গে আছে। বন্ধুরা, সম্পর্কের ভিত গড়ে ওঠে বিশ্বাসের ওপর, সন্দেহের ওপর নয়। এক মুহূর্তের জেদ গোটা জীবনকে ধ্বংস করে দিতে পারে, তবে সত্যিকারের অনুশোচনা আর ক্ষমার শক্তিতে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। কিন্তু যদি আপনি ফারহানের জায়গায় থাকতেন, তাহলে কি ফারিহাকে ক্ষমা করতেন, নাকি তার ভুলের শাস্তি তাকে সারা জীবন ভোগ করতে দিতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই শিক্ষাটা যত বেশি সম্ভব মানুষের কাছে ছড়িয়ে দিন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন সুখে থাকুন, আপনজনের সাথে থাকুন এবং সম্পর্কের মর্যাদা দিন। ধন্যবাদ।